কী অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা গত দিনের ক্লাসে ঘাত বল, বলের ঘাত এবং ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা পড়ছিলাম এবং এ রিলেটেড কতগুলো ম্যাথ করছিলাম। আজকের ক্লাস এবং এই রিলেটেড একটা ম্যাথ বাকি আছে যেটা আমরা এই অধ্যায়ের শেষের দিকে করার চেষ্টা করব। আজকে আমরা ঘর্ষণ নিয়ে চলে আসলাম। ঘর্ষণ কী জিনিস, কত প্রকার, কেমনে আসে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার জন্য চলে আসলাম। তো ক্লাসটা শুরু করা যাক। ঘর্ষণ কী জিনিস? দুইটা যে একটা বস্তু আরেকটার উপর বস্তুর উপর যদি চলে বা গড়ায় চলতেছে, একটা বস্তু আরেকটার উপর যদি গড়ায় গড়ায় চলে বা চলার চেষ্টা করে, বা একটা বস্তু আরেকটার উপর বস্তুর উপর যদি এইভাবে থাকে, ওই বস্তুটার মধ্যে কী হয় একটু দেখার চেষ্টা করি। বস্তু দুইটার মধ্যে মনে করি এই দুইটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা রোড চলার চেষ্টা করতেছে। তো এই অংশটাকে যদি আমরা একটু জুম করে দেখি, এই বস্তুটার এই প্লেন অংশটাকে জুম করে দেখলে এই প্লেনটা এমনি প্লেন না, একটু হালকা কার্ভ 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 এরকম থাকবে, হালকা আর কি, যেটা আমরা মানুষের চোখে বা আমাদের চোখে পসিবল না দেখা, মলিকুলার লেভেলে দেখতেছে। আর রোডটাও এরকম কার্ভ 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 এরকম করা আছে। তো এই বস্তুটাকে মানে এটা হইতেছে এটার জন্য, আর এটা হইতেছে রোড। তো এটাকে যখন গতিশীল করার চেষ্টা করতেছে ফোর্স দিয়ে, এদিকে গতিশীল করার চেষ্টা করতেছে, কি হচ্ছে, এই কার্ভ আর এই কার্ভের মধ্যে একটু ঘষা লাগতেছে। আর এই ঘষা লাগাটাকে আমরা বলতেছি কি, ঘর্ষণ। ঘর্ষণ জিনিসটা আমাদের স্বাভাবিক জীবনে অনেক কাজে আসে, আবার অনেক সময় পেইনের একটা বিষয় হয়ে যায় ঘর্ষণটা। যেমন রাস্তা যদি অতিরিক্ত ভাঙা থাকে, তার মানে কি ওই জায়গার ঘর্ষণ অতিরিক্ত বেশি, তো ওই জায়গায় চলতে কষ্ট হয়। আবার অনেক সময় দেখা যায় যে শীতকালের রাস্তাগুলোতে, যেমন ওদিকের যে ঠান্ডার দেশগুলোতে যে দেখা যায় যে ঘর্ষণ কম থাকার কারণে গাড়ি সহজে ব্রেক দিতে চায় না, বা গাড়ি সহজে দাঁড়াইতে চায় না, বা গাড়ি কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। তার মানে ঘর্ষণ আমাদের প্রয়োজনীয়, আবার অতিরিক্ত ঘর্ষণ আমাদের জন্য ক্ষতিকারক। এগুলো তো জানি, ছোটোবেলা থেকে পড়ছি। ঘর্ষণটা বুঝলাম। ঘর্ষণটা দেখো তো, এদিকে যখন ফোর্সটা এদিকে যাইতেছে, ফোর্সটাকে কি করতেছে, এটা বাধা দিতেছে। ফোর্সটাকে কোনো কিছুকে বাধা দেওয়া মানে কি, তার অপোজিটে আরেকটা কিছু কাজ করতেছে। এটা কার জন্য কাজ করতেছে? এই ঘর্ষণটার জন্য কাজ করতেছে। এই ঘর্ষণের জন্য কাজ করতেছে বিদায় এই দিকে যে জিনিসটা কাজ করতেছে সেটাকে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স বলা হয়। কি বলা হয়? ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স বলা হয়। এখন ঘর্ষণ বলটা যার ফ্রিকশনাল ফোর্সটা তোমাদের এইটা তোমার বাধা দিচ্ছে, আর তুমি এটা গতিশীল হইতে পারতেছো না, বা গতিশীল হওয়ার চেষ্টা করতেছো কিন্তু ওই স্পিডে যাওয়াটাকে কমায় ফেলতেছে। এই ফ্রিকশনাল ফোর্সটা একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তার মানে এটার ইচ্ছা মতো বাড়ে কমে। কীভাবে? এদের ঘর্ষণের আবার ইচ্ছা আছে নাকি? এখন ঘর্ষণের ইচ্ছা বলতে সদিচ্ছা না, সেটা বোঝাচ্ছে যে এটা এখান থেকে যদি বোঝার চেষ্টা করি, এখানে যখন ফোর্স দিতেছি সামনের দিকে, যত বেশি ফোর্স দিতেছি তত বেশি ঘর্ষণ লাগতেছে, কারণ সামনের দিকে যত বেশি আগাইতেছে তত বেশি নিচের দিকে ঘষা লাগতেছে। আর যত বেশি নিচের দিকে ঘষা লাগে তার মানে কি, তত বেশি পিছনের দিকে বাধার সৃষ্টি হইতেছে। তার মানে ফোর্স যদি বাড়াই দিই, পিছনের ফোর্সটাও কি হয়ে যাইতেছে, বের হয়ে যাইতেছে। তো এটাকে যদি আমরা এফএস বা ছোটো হাতের এফএস দিয়ে প্রকাশ করলাম ঘর্ষণ বলটাকে, তো এটা হচ্ছে এটার মান বাড়লে এটার মানও বাড়তেছে, পিছনের দিকে টানার পরিমাণও বাড়তেছে। এটার মান অতিরিক্ত বাড়লে সামনে আগে যেতে পারতেছো, কিন্তু এটার মান যদি এটার সমান হয় তাহলে তোমার বস্তুটা আলটিমেটলি কোনো দিকে যাইতেছে না। তার মানে এখানে ঘর্ষণের পরিমাণ এতই বেশি যে এটা আগাইতেই পারতেছে না। এইটা থেকে দুইটা উদাহরণ আসে, সেগুলো হইতেছে এটার প্রকারভেদটা আসে, সেটা হইতেছে আমাদের ঘর্ষণ কত প্রকার। ঘর্ষণ হচ্ছে দুই প্রকার। স্থিতি ঘর্ষণ যেটাকে বলা, যেটাকে স্ট্যাটিক ফ্রিকশনও বলা হয়, আর আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশনও বলা হয়। এখন আমার রেকর্ড কি হচ্ছে, কাইনেটিক ফ্রিকশনও বলা হয়। আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্টিং ঘর্ষণ সব কিছু হইতেছে স্থিতি ঘর্ষণটা আলটিমেটলি এটাই। একটু যদি খেয়াল করি, এইভাবে তো বস্তুটা এখনও গতিশীল হয় নাই। এখন আমরা ফোর্স দিতেছি বস্তুটার উপর, কিন্তু বস্তুটা এখনও সামনের দিকে আগাবে, কিন্তু এখনও আগায় নেই। কিছুক্ষণ পরে আগাবে, কিন্তু এখনও আগায় নেই। তার মানে আগানোর প্রসেসে কিন্তু আগায় নেই। তো এটা কেন আগাইতেছে না? কারণ তোমার যথেষ্ট পরিমাণ ফোর্স পাচ্ছে না। সে ফোর্স সামনে যাওয়ার জন্য যে ফোর্সটা দিতেছে ওইটা এনাফ না, কারণ তোমার এটা ডিক্লাইন করে দিতেছে ঘর্ষণ বল, যার কারণে
এখানে যেটা আগানোর প্রসেসটা, এটা আগাইতেছে না, এখন স্থির অবস্থায় আছে, আগাবে। তো এই জিনিসটা বলে স্থিতিকর্ষণ। আবার কোনো একটা গতিশীল অবস্থায় থাকা বস্তুর মধ্যে যে ফ্রিকশনটা হয় সেটাকে গতিকর্ষণ বলে। এখন আরেকটা কথা আছে, এটাকে এফ স্মল এফ এস বা এটাকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। এখানে কথা আছে এফ কে এর মান থেকে এফ এস এর মানটা একটু বেশি, এগুলোর কথাবার্তা একটু পরে বলবো। এখন আমরা আগে এগুলো বোঝার চেষ্টা করি। এটা কি বোঝা গেছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স মানে কি, হ্যান ত্যান এগুলো? তো তোমার এখন কথা হইতেছে এখানে গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ঘর্ষণ দুটোটাকে আমরা এখানের মধ্যে জেনারেলি সেম ধরে নিই এসব ম্যাথগুলোতে, বা সেম প্রসেসেই করে, এগুলো এখনও আমাদের অত টাফ লেভেলে যায় নাই। তো যা হবে হোক, তোমার একটু যদি খেয়াল করো, এই সেই বস্তুটা, যে বস্তুটাকে তুমি ফোর্স দিয়ে এদিকে আগাইতে ঠেলে দিতেছো, এটার জন্য তোমার ফ্রিকশনাল ফোর্স, মনে করো স্ট্যাটিকের জন্য বলি, স্থিতির জন্য বলি, এটা এদিকে কাজ করতেছে। একটু খেয়াল করো, বস্তুটা যেহেতু এখানে দাঁড়ায় আছে বা এখানে আছে, এটার কি থাকবে, একটা ওয়েট থাকবে বা পৃথিবীর আকর্ষণ থাকবে, যেটাকে ডব্লিউ বা এমজি বলা হয়। প্রত্যেক বস্তুর সমান্য প্রত্যেক ক্রিয়ার সমান্য বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তো সেই সূত্র অনুসারে এটার একটা রিয়াকশন ফোর্স বা ন্যাচারাল ফোর্স বলা যায় এটাকে, ন্যাচারাল ফোর্স আছে, আর বা এন দ্বারাও প্রকাশ করা যায়, যেটা ইচ্ছা তোমার। আর বা এন দ্বারা প্রকাশ করলে এটা ডব্লিউর কারণে হইতেছে এটা। এবার একটু চিন্তা করো, এটাকে এটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ফ্রিকশনাল ফোর্সটা। তোমার ভর যদি বেশি হয়, তোমার মধ্যে কি ভর যদি বেশি হয়, তত বেশি তুমি মাটির সাথে লেপ্টে থাকবা, মাটির সাথে লেগে থাকবা, তার মানে তত বেশি খাজে লাগবে, তার মানে তত বেশি ফ্রিকশন বাড়বে, ফ্রিকশনও বাড়বে। স্ট্যাটিক দিলাম, স্ট্যাটিক, কাইনেটিক হলে কাইনেটিক যাবে হোক। এটার ভর যত বেশি, তার মানে এটার ওজনও তত বেশি, এটার ওজন যত বেশি এটার তত বেশি কি ফ্রিকশন হবে, তার মানে এটার ফ্রিকশনাল ফোর্সও বাড়বে। তার মানে এটা আর এটার মধ্যে একটা কি আছে বলো তো, এটার মধ্যে একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক? আচ্ছা একটু খেয়াল করি, এইটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম, এই ডব্লিউ আর এটার মধ্যে, আচ্ছা রিয়াকশন ফোর্সের সাথে একটু চিন্তা করো, বা ন্যাচারাল ফোর্স যেটা, এই দুটার মধ্যে একটু সম্পর্ক দেখার চেষ্টা করো। যদি তোমার ভর বাড়ে তোমার তত বেশি লেপ্টে থাকতে চাইবা, মাটির সাথে তত বেশি লেপ্টে থাকতে চাইবা, যত বেশি লেপ্টে থাকতে চাইবা তত বেশি এখানে সারফেসের সাথে তোমার সারফেসের ঘষা লাগবে, তত বেশি এটা বাড়বে। তার মানে এই রিয়াকশন ফোর্স বা আর সমান যদি এমজি লেখি, আর সমান ডব্লিউ সমান যদি এমজি লেখে একটা একটাকে ক্যান্সেল করতে, বা সমান বা বিপরীতমুখী যেটা বলতাম আর কি। তো এইটা আর এটার মধ্যে সম্পর্ক কি, এম এর মান বাড়তেছে, ভর যত বাড়তেছে এম জি এর মান বাড়তেছে, এম জি এর মান বাড়লে আর এর মান বাড়তেছে, আর এর মান বাড়লে কি হইতেছে, লেফটে থাকার মানে কি ফ্রিকশনাল ফোর্সও বাড়তেছে, ঘষা বেশি লাগতেছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এফ এস ইজ প্রপোর্শনাল টু আর, কারণ ওই আর মানে কি এম জি, আলটিমেটলি এম এর মান বাড়লে এফ এস এর মানও বাড়তেছে। তার মানে এটা যদি হয়, এখান থেকে যদি চিন্তা করি, এফ এস ইজ ইকুয়ালস কি, এফ এস ইজ ইকুয়ালস এই সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিলাম, তো এটা স্ট্যাটিক, তাই এটাও স্ট্যাটিক লিখে দিলাম। আর এইটাকে কি বলা হয়, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। এটা এই সমানুপাতিক ধ্রুবকটার একটা নাম দিয়েছে আর কি বিজ্ঞানীরা, ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। ঘর্ষণ গুণাঙ্ক বা ইংলিশে বলা হয় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, বা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট লিখে দিলে হয়ে যায় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা হবে যা হবে, এগুলো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে মেনলি এটাকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। এটার মানটা কীভাবে আসছে সেটা এতটুকুতে বোঝা গেছে। এটা কিন্তু আরও একভাবে ব্যাখ্যা করা যায়, এটা একটু ধরো, এটাকে আরও একভাবে প্রমাণ করা যায়, একটু যদি খেয়াল করো। তো আরও একভাবে প্রমাণ করার জন্য ঘর্ষণ কোণ বা ফ্রিকশনাল অ্যাঙ্গেল নামে একটা কথা পড়া লাগবে। ঘর্ষণ কোণ বা এই জিনিসটা নিয়ে কথা বলা লাগবে একটু করে। ঘর্ষণ কোণ কী জিনিস?
যদি তুমি খেয়াল করো এই বস্তুটা সেম বস্তুটা ফ্রিকশন হইতেছে, ফোর্স হইতেছে এদিকে, এটার জন্য ফ্রিকশন হইতেছে এদিক বরাবর এফ এস দিয়ে প্রকাশ করতেছে, কে দিয়ে প্রকাশ করলেও সমস্যা নেই। এখানে ডব্লিউর জন্য অপোজিটে এদিক বরাবর কি কাজ করতেছে, রিয়াকশন ফোর্স বা আর বা এনও লেখা যায়। বলো তো এটা আর এটা, এই দুটা যদি কাজ করে একটা বস্তুর পর, এটাও একটা ফোর্স, এটাও আর একটা ফোর্স, কারণ ওজন মানে এটা একটা ফোর্স, এটার একক হতো নিউটন, তার মানে এটাও নিউটন এককের। এটা যদি ফোর্স হয়, এভাবে যদি দুইটা বস্তুর মধ্যে, একটা বস্তুর মধ্যে যদি দুইটা বল কাজ করে, এই দুইটা বলের কি থাকে, একটা লব্ধি থাকে। তো আমরা কিছুক্ষণের জন্য লব্ধিটাকে এটাকে এন দিয়ে প্রকাশ করি, লব্ধিটাকে আর দিয়ে প্রকাশ করি, সমস্যা নেই তো কোনো। তো তোমার এই তোমার এটাকে কি বলে, প্রতিক্রিয়া বল, যেটা রিয়াকশন ফোর্সের যেটা লাইন, আর তোমার লব্ধির যেটা মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণকে থিটা বলা হয়, যেটাকে আমরা বলি ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণটা কীভাবে মাপি তাহলে? ঘর্ষণ কোণটা আমরা মাপি যেটা রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্স, আর যেটা লব্ধি বল, এখানে যেটা লব্ধি আছে, রিয়াকশন ফোর্স আর লব্ধি বলের লব্ধির মধ্যবর্তী কোণ আর কি, যাবে দেখা যাচ্ছে। আচ্ছা যাবে হোক, এখানে বোঝা যাচ্ছে কিনা রিয়াকশন ফোর্স আর লব্ধির মধ্যবর্তী কোণ? আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। তো এটাই কি আমাদের ঘর্ষণ কোণ। এখানে যদি একটু খেয়াল করো, এটা সমান্তরাল করে যদি আমরা এখানে একটা রেখা টানি, আর এটাকে যদি আমরা এটা সমান্তরাল সামান্তরিক সূত্র অনুসারে যদি এটাকে এফএস লিখে দিই, সমস্যা আছে কোনো? এফএস যদি লিখে দিই, এবার দেখো তো এটা যদি এফএস হয়, এটা কি এন, এটা কি আমাদের ভূমি, যার সাথে থিটা থাকে, কি যার সাথে থিটা থাকে সে হয় ভূমি, তার অপোজিটটা হয় লম্ব। তার মানে এখানে ভূমি কোনটা, এটা, লম্ব কোনটা, এটা। তো ভূমি আর লম্বের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে এটার জন্য কি আসে, tan থিটা সমান কি এফএস বাই এন, বা এটা আমরা এখানে সুবিধার্থে এন লিখছি, চাইলে আরও লিখতে পারো, আমরা লব্ধির জন্য আর লিখে ফেলছি। আচ্ছা লব্ধির জন্য আর প্রাইম লিখলাম, এটার জন্য মনে করি রিয়াকশন ফোর্সের জন্য আর লিখে দিলাম, সেম কথা। তো এফএস বাই আর, তো কথাটা কিন্তু সেম না। এই দেখো তো এফএস বাই আর সমান কি আসলো, মিউএস। দেখো তো সেম না কথাটা, বোঝা যাচ্ছে? এফএস বাই আর, এফএস বাই আর, তার মানে এখানে থিটার অ্যাঙ্গেলের উপরে নির্ভর করে ট্যান থিটার মানটা। ট্যান থিটার যে মানগুলো আসে সেটাই আলটিমেটলি কি এটার মানটা, আর এটার মানটাই আলটিমেটলি কি এই দুইটার, বা এখানে যে ঘর্ষণ বল ও এখানে যে প্রতিক্রিয়া বল, বলের অনুপাত, এই অনুপাতটাই কি আলটিমেটলি তোমার ঘর্ষণ গুণাঙ্ক না? ঘর্ষণ গুণাঙ্ক যেটা নির্ভর করে কিসের উপর, যেটা নির্ভর করে, দেখা যাচ্ছে আমার এখানে নিচে, যেটা নির্ভর করে কিসের উপর, ঘর্ষণ কোণের উপর। থিটার মান বাড়তে পারে কমতে পারে, আচ্ছা যাই হোক, ঘর্ষণ কোণের উপর থিটার মানের উপর নির্ভর করে। আর থিটার মানটা যদি এখানে বসে দাও, ট্যান থিটার মান পাবো। এইটাই কি, এই ট্যান থিটাটাই কি একটা ধ্রুবক সংখ্যা না, বা এটার মান আছে না? তো এই যেটার মান আছে, এই ধ্রুবক সংখ্যা, তার মানে একটা ধ্রুবক সংখ্যা ইজ ইকুয়ালস, আমরা লিখলাম কি এফএস বাই আর। তো এই ধ্রুবক সংখ্যাকে আমাদের গুণাঙ্ক বলতেছি, আর যেহেতু ঘর্ষণের জন্য আসতেছে তাই এটাকে বলতেছি ঘর্ষণ গুণাঙ্ক, তাই এফএস বাই আর। বুঝা গেছে কিনা? সহজ কিন্তু একদম, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে পরের জিনিসে চলে যাই। তার মানে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম। সূত্রটা কি? সূত্রটা যদি আমরা দেখি, সূত্রটা কি পেলাম? সূত্রটা পেলাম আমাদের মিউ এস বা মিউ কে সমান এফ এস বাই আর, এফ কে বাই আর। কাইনেটিক বা গতিশীল অবস্থায় থাকলে তাদের জন্য কে দ্বারা প্রকাশ করলাম আর কি। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের?
ক্লিয়ার না হলে বা এখানে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সুন্দরভাবে আরও সহজভাবে বোঝানো। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা বুঝছি কিনা, এটা বুঝছি। তাহলে আমরা একটু যদি আরেকটু রিপিট করি, তোমার মনে করো এইরকম একটা বস্তু আছে যার একটা এমজি আছে এদিকে, এখানে এটার অপোজিটে গিয়ে থাকবে, তাহলে রিয়াকশন ফোর্স এদিকে যেটা এফ ছিল তার বিপরীতে একটা এরকম বা এরকম দেখলাম। তো তোমার এখানে মিউ এসটা কি জিনিস, ঘর্ষণ গুণাঙ্ক, যেখানে এফ এসটা কি জিনিস, এটার মানটা এফ এস, আর আরটা কি জিনিস, রিয়াকশন ফোর্সটা। এটাকে আমরা আলটিমেটলি এমজিও লিখতে পারি, কারণ রিয়াকশন ফোর্স ইজ ইকুয়ালস ওয়েট, বা এমজিও লিখতে পারি। এবার চলে জায়গা, এটাকে আরেকটু কমপ্লিকেট করি, এটা তো সহজ হলো, বোঝা গেছে তো। এবার আরেকটু কমপ্লিকেটেড করার চেষ্টা করি। মনে করো বস্তুটা এভাবেই আছে, বস্তুটার উপর এবার একটা অ্যাঙ্গেল দিয়ে ফোর্সটা কাজ করতেছে, স্বাভাবিক না? এটা চাইলে অ্যাঙ্গেলটা এদিকেও দিতে পারতাম, এসব বোঝার সুবিধার্থে আর কি। এটা এমনি সচরাচর এভাবে দেওয়া থাকবে, এভাবে দেওয়া থাকবে ফোর্সটা, আমরা একটু বোঝার সুবিধার্থে নিচে করে টেনে আনলাম। আলটিমেটলি এখান থেকে অনুভূমিক রেখা নিয়ে থিটা থিটা বলতো আর কি, তো আমরা সেটাকে এখানে নেই, বললাম যে এটা থিটা অ্যাঙ্গেলে এটার উপর ফোর্স দিতেছে, বা এটা তলানির সাথে লাগাই দিলাম, বোঝার সুবিধার্থে। দুটোটাই কিন্তু সেম অ্যান্সারে আসবে, এটা বুঝলে ওটাও বোঝা যাবে। ফোর্সটা এবার এভাবে কাজ করতেছে, তো ফোর্সটা যদি এভাবে কাজ করে তোমার কি কি কাজ করবে, এদিকে এদিকে কাজ করবে তোমার ফ্রিকশনাল ফোর্স বা এফএস, তোমার এম যেটা কাজ করবে এদিক দিকে বরাবর, যেটা রিয়েকশন ফোর্স থাকবে এদিক বরাবর। এবার আমরা কাউন্ট কীভাবে করবো বা অ্যান্সার কীভাবে করবো, এটার অ্যান্সার করা একদমই সহজ। দেখো এটাকে যদি, এটা যেহেতু ফোর্সটা এদিকে কাজ করতেছে, তার মানে ফোর্সটার উদ্দেশ্য কি, সামনেও নিয়ে যাওয়া আবার উপরের দিকেও নিয়ে যাওয়া, বা কোনো একটা বস্তু যদি এভাবে গতিশীল থাকে তার মানে কি, তার সামনেও যাচ্ছে উপরের দিকেও যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি, আশা করি সবাই বুঝে গেছো কী করবো বলতেছি। আমরা এটাকে উপাংশে ভাগ করে নিতে বলতেছি, দুইটা উপাংশ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুইটা উপাংশ পুরাটা মিলে 90 ডিগ্রি। কস উপাংশ হবে এদিকে, কারণ থিটাটা এটার সাথে এফ কস থিটা, এদিকে হবে কি এফ সাইন থিটা। তাহলে বলো এই ফ্রিকশনটা কার জন্য হচ্ছে, এফ কস থিটার জন্য হচ্ছে। আবার রিয়াকশন ফোর্সটার দিকে দেখো, রিয়াকশন ফোর্সটা আর এদিকে, তার মানে কোনো একটা বস্তুর উপর ওপরের দিকে কয়টা বল কাজ করতেছে, দুইটা বল, একটা হচ্ছে রিয়াকশন ফোর্স, একটা হইতেছে এফ সাইন থিটা, আর একটা হইতেছে এমজি নিচের দিকে। এখন বস্তুটা উপরের দিকে উঠতেছে না নিচের দিকে উঠতেছে যাচ্ছে না, বা এটা সাম্য অবস্থায় আছে, এটা নড়াচড়া করতেছে না, তার মানে কি, এটা সাম্য অবস্থায় আছে, তার মানে এদের মধ্যে কিছু একটা আছে, কি আছে, এরা একটা একটাকে ব্যালেন্স করে দিচ্ছে, একটা একটাকে, এই দুইটা মিলে এটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তার কারণেই তো এটা ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে এটা কোনো দিকে যাচ্ছে না। তার মানে আর প্লাস এফ সাইন থিটা এই অংশটা কাকে ব্যালেন্স করতেছে, এমজিকে ব্যালেন্স করতেছে, বোঝা যাচ্ছে কিনা? তো এখান থেকে যদি রিয়াকশন ফোর্সের মানটা বের করতে চাই, বের করতে পারবো না, এমজি মাইনাস এফ সাইন থিটা। তো রিয়াকশন ফোর্সটা আমাদের ঘর্ষণের জন্য বের করতে হয়, এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের জন্য এটার মান পেয়ে গেলাম কি, নিচেরটা আর এর মানটা এমজি মাইনাস এফ সাইন থিটা। এবার উপরের অংশটা, ফোর্সের অংশটাই জাস্ট বাকি, এটা কি করব, একটু যদি খেয়াল করো ফোর্স কার জন্য হইতেছে, খেয়াল করো তো, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। এখন আমরা রিয়াকশন ফোর্সের মানটা পেলাম, এবার দেখো আমরা এখানে মিউএসের মানটা বের করতে হবে। আচ্ছা মিউএসের মান বা অনেক সময় আরও অনেক ধরনের জিনিস কোয়েশ্চেন করতে পারে, আমরা এতটুকু বুঝছি কিনা। রিয়াকশন ফোর্স ইজ ইকুয়ালস এমজি মাইনাস এফ সাইন থিটা, এক পাশে করে লিখে নিই, রিয়াকশন ফোর্স ইজ ইকুয়ালস এমজি মাইনাস এফ সাইন থিটা। এবার দেখো এই বস্তুর উপর মোট নেট ফোর্স কয়টা কাজ করতেছে, আমরা এফ সাইন থিটার কাজটা শেষ, জাস্ট এফ কস থিটার অংশটা বাকি আর এফ এস এর কাজটা বাকি। তো এখানে নেট ফোর্স যদি কাউন্ট করতে চাই, নেট ফোর্স কীভাবে কাউন্ট করব, দেখো তো আমরা সামনের দিকে টানতে চাচ্ছে কি এফটা বা এফ কস থিটাটা, আবার সেটাকে বাধা দিতেছে কে তোমার কি এফএসটা।
এটাই তো না, এটাই তো। তো এটাই হচ্ছে তোমার কি এফ কস থিটা মাইনাস এফ এস, এটাই কি নেট ফোর্স কাজ করতে সেটাকে। আবার নেট ফোর্স বা এমনি ফোর্সকে কি লেখা যায়, মাস ইন্টু অ্যাক্সিলারেশন সমান এফ কস থিটা। এখান থেকে অনেক সময় অনেক রকম অ্যান্সার বের করতে বলতে পারে। এতটুকু বোঝা গেছে কিনা তো দেখো তো। তো এই নেট ফোর্স থেকে আমরা যে ধরনের কোয়েশ্চেন বলবে, বা এখানে এফ এস এর মানটা কোত্থেকে পাবো, এটা যদি বলে দিই এফ কস থিটা মাইনাস এফ এস মানে কি আমরা জানি মিউ এস সমান এফ এস বাই আর, তো আর দিয়ে গুণ করে দাও, তাহলে মিউ এস ইন্টু আর। তো এখানে আর এর মানটা বসাই দাও, এখান থেকে মানে যে কোনো কিছু বের করতে পারলো, জেনারেল ফোর্স বের করতে বলতে পারে, থিটার মান দেওয়া থাকতে পারে বা নাও দেওয়া থাকতে পারে, কত অ্যাঙ্গেলে কাজ করতেছে সেটা বলতে পারে। সেটা আমরা কোয়েশ্চেনের ধরন অনুযায়ী বোঝার চেষ্টা করবো। এমনি এটা কেমনে প্রসিডিউর হচ্ছে এটা কি বুঝে গেছে? বোঝা গেলে পরের অংশটাতে চলে যাই। এই ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই একটু ভালোভাবে দেখবা। এবার মনে করো একটা ঢালু রাস্তার মধ্যে ফ্রিকশনের কাজগুলো কেমনে হয়, যেটার কথা আমি বলছিলাম গতদিন পড়াবো বলে। এরকম একটা ঢালু রাস্তা, এই ম্যাথগুলো করার সময় আমাদের বেশিরভাগ সময়, বা আমি পড়ার সময় যে জিনিসটা সবচেয়ে বাজে ফেল করতাম সেটা হচ্ছে বেশিরভাগ টিচারে ব্যাখ্যাগুলো ঠিকভাবে দেয় না, বা দেখতাম যে আমার এখনও মনে পড়ে আমি এই ম্যাথগুলোর জন্য একটা মুখস্থের মতো করে ফেলতেছিলাম যে এদিকে সাইন থিটা হবে, এদিকে কস থিটা হবে, ওটার সময় এদিকে কস থিটা হবে, এদিকে সাইন থিটা হবে, এরকম মুখস্থ করার চেষ্টা করতাম, বুঝতাম না এটা কেমনে হইতেছে। তা আমি চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে বুঝাই দেওয়ার জন্য। তো এইভাবে একটা ঢালো রাস্তা যেটা থিটা অ্যাঙ্গেলে মাটির থেকে উঁচা, তো এখানে মনে করো একটা বস্তু কাজ করতেছে। তো এইখানে বস্তুটা যদি এখানে কাজ করে, বস্তুটার একটা ভরের বস্তু যদি এখানে কাজ করে, আমাদের বলা হচ্ছে বস্তুটাকে উপরের দিকে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে, ফোর্স দেওয়া হচ্ছে উপরের দিকে। তো বস্তুটার মধ্যে ফার্স্টে আমরা কি জিনিস নিয়ে চিন্তা করতে হবে? ফার্স্টে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বস্তুটার ওজনটা কীভাবে কাজ করবে। বস্তুটার ওজনটা লম্ব বরাবর নিচের দিকে কাজ করবে, টেনে নিচের দিকে কাজ করবে। ওজন কি আবার এদিকে টানবে নাকি নিচের দিকে টানবে? নিচের দিকে টানবে। তো ওজনটা যদি নিচের দিকে টানে, যেটা যদি নিচের দিকে টানে, একটু দেখো তো তুমি, এই যেটা আছে রোড আছে, রোডের গায়ে লেফটে আসো না, তো এই লেফটে থাকতে হেল্প করতেছে কে? আবার তুমি পরেও যাইতে চাচ্ছ নিচের দিকে, এটা করতেছে কে বা এটার কালপ্রিটটাকে, সেটাও একটু দেখবো। তো এই ডব্লিউটাকে যদি আমরা দুটা উপাংশে ভাগ করি, একটু খেয়াল করো, দুটা উপাংশের একটা উপাংশ কীভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে। কেন এইভাবে কাজ করতেছে বলতেছি, কারণ তুমি রোডের গায়ের সাথে লেফটে আছে, তো রোডের থেকে তো উড়ে যাইতেছো না, তো তুমি রোডের গায়ের সাথে এভাবে লেগে থাকতেছো, রোডের গায়ের সাথে এভাবে লেগে থাকতেছো। এটা কিসের জন্য? কারণ কেউ একজন এদিক থেকে টানতেছে তোমাকে। তো কে টানতেছে সেটা এদিক থেকে। এটা কে কার জন্য হচ্ছে? ডব্লিউ এর একটা উপাংশের কারণে। আর একটা ডব্লিউর আরেকটা উপাংশ তোমাকে করতেছে কি, তোমাকে এদিক থেকে ফেলা দিতে যাচ্ছে, নিচের দিকে টেনে নিয়ে আসতে যাচ্ছে। এটা কে করতেছে? ডব্লিউ এর আরও একটা উপাংশ আছে যেটা তোমার এদিক বরাবর কাজ করতেছে, তোমাকে নিচের দিকে ফেলে দিতে যাচ্ছে। এবার দেখি কোন উপাংশ কোন দিকে কাজ করে, এটা নিয়ে তো সবচেয়ে বেশি প্রবলেম। এটা যদি থিটা হয়, থিটা কিন্তু এটাও ভাইয়া বুঝি নেই কেমনে থিটা এটা হলে এটা হয়। একটু যদি দেখো, মুছে দিই এটা, একটু যদি দেখো তোমার এটা যদি থিটা হয়, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটা কি হবে? এটা হবে 180 মাইনাস 90 প্লাস থিটা না? এই দুটোর যোগফল থেকে 180 বাদ দিলে এটা পাই যাবো না, কারণ ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180। তাহলে এখানে পাবো 90 মাইনাস থিটা। এটার কোনটা, এই কোনটার মান 90 মাইনাস থিটা। তো এটার মান যদি 90 মাইনাস থিটা হয়, এটা কিসের জন্য? এই কোনটার জন্য। আবার দেখো তো এটা পুরাটা মিলে কি হচ্ছে, এটা এই দুইটা মিলে কি হয়? 90 ডিগ্রি। কেমনে 90 ডিগ্রি? দেখো তুমি যে কোনো একটা জিনিসের উপাংশ যদি বের করো, তারা অলওয়েজ এক অপরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করে? 90 ডিগ্রি। দুজন একটার সাথে তুমি যেমনভাবে উপাংশটা নাও না কেন, আলটিমেটলি তোমার এই যে দুইটা উপাংশ নাও, তারা একে অপরের সাথে অলওয়েজ কি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে এদিকে একটা উপাংশ, এদিকে একটা যদি উপাংশ থাকে, তারা একে অপরের সাথে কিসে কাজ করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা পুরাটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা যদি
90 মাইনাস থিটা হয়, এটা পুরাটা যদি 90 ডিগ্রি হয়, তো আমাদের যদি এই কোণটা বের করতে হয় তাহলে 90 থেকে এই অংশটা বাদ দিতে হবে না, 90 মাইনাস থিটা, তার মানে 90 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে থিটা, তার মানে এই অংশটার মান কী হয়ে যাচ্ছে তাহলে থিটা। এটা যদি আমি একটু মুছে দেখি, তোমার এই অংশটার মান কী হয়ে গেল থিটা। বোঝা গেছে কিনা? তোমার এটা যদি বোঝা যায়, দেখো তো এটা মুছে দিই। তো এখানে এদিকে একটা উপাংশ কাজ করতেছে, এদিকে একটা উপাংশ কাজ করতেছে, থিটা এটার সাথে, যার সাথে থিটা তার সাথে কস এমজি কস থিটা, তার মানে যার সাথে থিটা নেই সে কী হবে তাহলে এমজি সাইন থিটা। বোঝা গেছে কিনা? এবার একটু খেয়াল করো, তোমার রিয়াকশন ফোর্স মানে কি? তুমি যেখানে দাঁড়াইছিল, যেদিকে এমজি কাজ করতেছিল বা যেদিকে প্রেশার ফোর্স দিয়েছে তার বিপরীত ফোর্সটা রিয়াকশন ফোর্স। তো এখন এখানে রিয়াকশন ফোর্সটা কীভাবে কাজ করতেছে দেখো তো। এখন তুমি চাপটা কীভাবে দিতেছো, চাপটা এদিকে এভাবে, তুমি বস্তুটা এটা তুমি এই রোডটার ওপর এইভাবে চাপ দিতেছো। তো চাপটা যদি এভাবে দেয় তার মানে এমজি কস থিটার কারণে তো তুমি লেফটে আসো, তার মানে তুমি নিচের দিকে এমজি কস থিটা দিচ্ছ, তাহলে তুমি ফেরত কী পাবা? যেটা রিয়াকশন ফোর্স সেটা এভাবে পাবা, যেটার মান কার সমান হবে? এমজি কস থিটার সমান হবে। কেন? কারণ তুমি এমজি কস থিটার কারণে তো তুমি লেফটে আসো, তো এটার রিয়াকশন ফোর্স কী হবে? এদিকে হবে। আর রিয়াকশন ফোর্স মানে তো আলটিমেটলি সেমই তো মান, তার মানে এমজি কস থিটা সমান ও বিপরীতমুখী, সমান কথাটা কিন্তু মনে থাকতে হবে, এমজি কস থিটা। তো এটা এমজি কস থিটা হলো, রিয়াকশন ফোর্সের মান পাই গেলাম। এবার এখানে নেট ফোর্স কীভাবে কাউন্ট করবো দেখো। নেট ফোর্স সমান, আমরা জানি কি নেট ফোর্স সমান কীভাবে কাজ করে, আমাদের যেটা রেগুলার ফোর্স সেটা নিয়ে কাউন্ট করো ফার্স্টে, তারপর এইটাকে বাধা দিচ্ছে কে? প্রথম কথা এমজি সাইন থিটা বাধা দিচ্ছে, নিচের দিকে টেনে দিতে যাচ্ছে। আবার ফোর্স যদি এদিকে যায় তার জন্য একটা রিয়াকশন ফোর্স থাকে না, এফএস, সেটাও বিপরীতে কাজ করে, যেটা কোন দিকে কাজ করতেছে? এমজি সাইন থিটার দিকে। তার মানে এটাকে যদি এভাবেও লেখো তাহলে কি সমস্যা আছে? এই দুটা এটার থেকে উল্টা দিকে কাজ করতেছে, তাই একটা একটার বিয়োগ হয়ে যাইতেছে। তো এবার তুমি এটাকে সামেশন অফ এফকে যদি এম এ লিখে দাও তাহলে এটা এমজি সাইন থিটা মাইনাস এফএস এর মানটা কোত্থেকে পাবা? জানি মিউ এস আর। তো আর এর মানটা কোত্থেকে পাবা? এমজি কস থিটা। তো এখানে এইসব ম্যাথের মধ্যে এখানের মধ্যে যা বের করতে হবে, এখানের মধ্যে অঙ্কের মধ্যে মানগুলো বসাই দিয়ে বের করা পসিবল হবে না? হবে। আচ্ছা আমরা কয়েকটা ম্যাথ দেখি, তাহলে বুঝতে ইজি হবে। কোয়েশ্চেনটা দেখো তো, কী বলছে? 30 ডিগ্রি আনত তলে 2.5 কেজি ভরের একটি বস্তু আছে, তার মানে 30 ডিগ্রি একটা আনত তলে, এরকম একটা 30 ডিগ্রি আনত তলে এটা 2.5 কেজি ভরের বস্তু আছে, এরকম একটা 2.5 কেজি ভরের বস্তু। বস্তুটা তল বরাবর উপরের দিকে 25 নিউটন বল প্রয়োগ করা হলো, তল বরাবর উপরের দিকে 25 নিউটন বল প্রয়োগ করা হলো, 25 নিউটন দেখা যাচ্ছে, 25 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি ফার্স্ট কোশ্চেন সমবেগে গতিশীল, সেকেন্ড কোশ্চেন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। তো বস্তুটার ঘর্ষণ গুণাঙ্ক, কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বের করতে বলছে। দেখি বের করি, কীভাবে বের করবো? ফার্স্টে 1 নম্বরের অ্যান্সারটা করে ফেলি। তো ফার্স্টে আমাদেরকে লাগবে কি, এখানে কী কী কাজ হচ্ছে সেটা দেখে নিই। এটা যেহেতু হইতেছে এই 2.5 কেজির জন্য একটা এমজি নিচের দিকে কাজ করতেছে, যার একটা উপাংশ লেফটে থাকতে সাহায্য করতেছিল, আরেকটা উপাংশ এদিকে আসতে সাহায্য করতেছিল। যেহেতু এটাও 30 ডিগ্রি বা থিটা, তার মানে এদিকে এমজি কস থিটা কাজ করতেছিল, এদিকে কী কাজ করতেছিল? এমজি সাইন থিটা। এদিকে যদি এমজি সাইন থিটাকে কাজ করে, এখানে যদি নেট ফোর্সের কথাটা বলি, নেট ফোর্সের মান, তাহলে নেট ফোর্স কী হচ্ছে? এফ ফোর্স, আবার মাইনাস এটাকে বাধা দিচ্ছে কি? এমজি সাইন থিটা বা সাইন 30। আবার ফ্রিকশনাল ফোর্সে এদিকে কাজ করবে, কারণ যেদিকে তোমার ফোর্স দিচ্ছ তার বিপরীতে কাজ করে, তার মানে এটার সাথে যোগ হয়ে যাবে গা, দুটার দিকে একই দিকে, তাই তো এটা যেহেতু কাইনেটিক তাই কাইনেটিক দিয়ে দিলাম। তো এই সামেশন অফ মানে কি? এম এ, তাহলে ফোর্স মাইনাস এমজি সাইন 30
প্লাস এখান থেকে কী বের করতে হচ্ছে, ফোর্সের মান দেওয়া আছে 25। এখন mg sin 30 প্লাস এফ কে এর মান কত, এফ কে এর মান হচ্ছে বের করতে বলতেছে কি মিউ কে এর মান। এফ কে এর মান বা মিউ কে এর মান কোত্থেকে পাবো, এফ কে এর মানকে যদি আমরা মিউ কে আর লিখে দিই, বা আমরা জানি মিউ কে, দেখি তো আমরা কি জানি, মিউ কে সমান কি এফ কে বাই আর, তার মানে আর কে এদিকে গুণ করে দিছি, মিউ কে আর পেয়ে গেলাম। মিউ কে আর তার মানে এফ কে মিউ কে আর লিখলাম। তো যেহেতু ব্র্যাকেট তুলে দিছি এদিকে মাইনাস হবে, তো আর এর মানটা লাগবে। এখন আর এর মানটা যদি পেয়ে যায় তাহলে হবে। আবার এখানে দেখি মাস ইন্টু সমবেগ বলছে, সমবেগ যেহেতু বলছে অ্যাক্সেলারেশনের মান 0, 25 মাইনাস এম এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে, মাইনাস শুধু আর এর মানটা পেয়ে গেলে আমরা মিউ ক্যানের মানটা এদিকে ওদিকে করে বের করতে পারবো। আর এর মানটা কীভাবে বের করতাম, আর কার কারণে হইতেছে এমজি কস থিটার কারণে, তার মানে আর কার কারণে হইতেছে এমজি কস থিটা। আরটা এদিকে আসতেছে, এটা কার সমান হবে, এমজি কস থিটার সমান হবে না, বুঝাইলাম তো একটু আগে। তো মিউ কে সমান এমজি কস থিটা, এখানে থিটার মানটা বসাই দিয়ে এটা কি পারা যাবে না, তো পারা গেলে বাকিটা চলে যায় 2 নম্বর কোশ্চেনে চলে যায়। সেম জিনিস জাস্ট ত্বরণে বলছে। আবার আসো এখানে এই কোশ্চেনে করে ফেলি। এটার মানে কি ছিল, ফোর্স মাইনাস এম জি সাইন থিটা মাইনাস মিউ কে আর। তো এটা এফ এসকে ডাইরেক্ট এটাই লিখে দিলাম আর কি। তো এটার মধ্যে এবার এম এর মান দেওয়া আছে আর মিউ কে এর মান বের করতে বলছে। তো এর মান দেওয়া থাকার মানে কি এটার একটা ভ্যালু আছে, এখানে 25, এখানে সবগুলোর ভ্যালু আছে, এটারও ভ্যালু আছে, তো এখান থেকে মিউ কে এর মান পাই যাবে না। তো ইজি হয়ে গেল না অঙ্কগুলো, বোঝা গেছে আমাদের অঙ্কটা। যদি বোঝা যায় তাহলে আমাদের আর কিছু কি আলোচনার মতো আছে এই অঙ্কগুলো। আর এখানে এই ম্যাথগুলো যদি পারা যায় তাহলে তোমার মোটামুটি ঘর্ষণের অঙ্কগুলো তুমি পারবা সব কিছু। তুমি বাসার বইয়ে বা উদ্ভাসের কনসেপ্ট বইয়ের মধ্যে রিলেটেড ম্যাথগুলো সলভ করো, সবগুলাই পারা যাবে আশা করি। যদি কোনো একটা কিছু না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি সাহায্য করবো অবশ্যই। তো আজকের ক্লাসটা এতটুকুই, ঘর্ষণ রিলেটেড যত প্রকার জিনিসপত্র আছে সেটা শেষ হয়ে গেল। আগামী দিনের ক্লাসে আমরা ব্যাংকিংয়ের কথায় চলে যাব। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানাবা, খারাপ লাগলে তাও জানাবা, কোনো কিছু যদি পরামর্শ থাকে তাও দিবা। তো সব কিছু তোমাদের জন্য ওপেন। তো আশা করি এতটুকু ক্লাস ভালো লেগেছে, শেষ করাই দিই।